2 মাসেরও বেশি সময় ধরে দেশ জুড়ে চলছে বিরোধী জোটের ডাকা অবরোধ কর্মসূচি। আইনশৃঙ্খলা বাহিনীর অ্যাকশন আর সহিংসতায় মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। কিন্তু সংকটের এই সমাধান আপাতত দেখা যাচ্ছে না। কাদের হাতে রয়েছে এই সংকটের সমাধান? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলাদেশ সংলাপের আজকের অনুষ্ঠানে। আজ প্যানেলে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী, গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান মনসুর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতির অধ্যাপক নাসিম আক্তার হোসাইন। বিবিসি বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি আমরা করছি ঢাকায়। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে প্রথম প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন করবেন মেজবাউল আলম সওদাগর। বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট সমাধানে বিদেশি কূটনীতিকরা যে উদ্যোগ নিয়েছেন বলে দেখা যাচ্ছে, তা সফল হওয়ার সম্ভাবনা কতটুকু? ধন্যবাদ আপনাকে। বিদেশি কূটনৈতিকদের কিছু উদ্যোগ দেখা যাচ্ছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সহ প্রায় 12-13টি দেশের কূটনীতিকরা একযোগে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বৈঠক করেছেন এবং একই সাথে আমরা খবরের কাগজে দেখেছি তারা প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন যে সংকট সমাধানের ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন, নাসিম আক্তার হোসেন আপনার কাছে আসি, এটা সফল হওয়ার সম্ভাবনা কতটুকু? সফল হওয়ার জন্য আমরা প্রতি মুহূর্তেই গুনছি যে কোনো সময় যে কোনো উদ্যোগ সফল হতে পারে, কিন্তু সেটা কূটনৈতিকদের কথার কারণে, আলোচনার কারণে হতে পারে, কিংবা দেশের ভেতরেও যারা ভাবছেন তারাও উদ্যোগ নিয়েছেন। আর দেশবাসী তো প্রতিক্ষণেই ভাবছে যে এই বোমাবাজি হাঙ্গামা বন্ধ হওয়া প্রয়োজন, যাতে তারা স্বাভাবিক একটা জীবন ফিরে পেতে পারেন। কিন্তু সমস্যাটি কোথায় সেটা যদি আমরা ভাবতে পারি তাহলে বুঝতে পারবো যে সফল হবে কিনা। আমার ধারণা যে বর্তমানে যে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো চলছে সেটা যেন অনেকটা ধরে নেওয়া হয়েছে যে বিজয় যে কারো একজনের পক্ষে যেন যেতেই হবে। এখন যারা আন্দোলনে আছেন বলছেন, কিন্তু আসলে সেটি আন্দোলন কিনা সেটি প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। তারা ভাবছেন যে তাহলে বিজয় কোথায় হবে, কি পেলে বিজয় হবে। আর রাষ্ট্রপক্ষও ভাবছে যে তাহলে আমরা কি হেরে যাব যদি বিরোধী পক্ষ জিতে যায়। এই হার জিতের খেলার মাঝখানে ফাঁদে পড়েছে দেশ। সুতরাং আমরা মনে করি এটাকে খেলা হিসাবে বিবেচনা না করে, আর এটা একটা ডেডলি গেম, কারণ তারা ভাবছেন যে কোনো নীতি নৈতিকতা মানবতার দরকার নেই, জিততে হবে। এখানেই তো নেগোসিয়েশনের প্রশ্ন বা উদ্যোগের প্রশ্ন। বিদেশি কূটনীতিকরা যে উদ্যোগটা নিয়েছেন, আপনার কি মনে হয় এটা আসলে কোনো ফলাফল দেবে আসলে? আমরা বলছি যে বিদেশি উদ্যোগ, বিদেশি বললেই মনে হয় বাইরে থেকে এসে কেন করবে, কিন্তু আমরা এটাও জানি যে এটা একটা গ্লোবালাইজড ওয়ার্ল্ডের মধ্যে আমরা বাস করি এবং যে কোনো রাষ্ট্রের যে কোনো ঘটনা অন্য রাষ্ট্রকে এফেক্ট করে। সুতরাং এবং আমরা বাজার শেয়ার করছি, ভাবনা চিন্তা শেয়ার করছি, আমাদের মানুষ বাইরে যাচ্ছেন। সুতরাং যদি কেউ এই উদ্যোগ নেন তাহলে ধরে নেওয়া উচিত যে সেটিকে গুরুত্ব দিতে হবে। এবং সেখানে আমি মনে করি যে 3টি যে প্রস্তাব আছে সেটা তো শুরু হতে পারে, কিন্তু আপনি যদি একটু পেছনের দিকে তাকান, বাংলাদেশে এই বিদেশি উদ্যোগটা প্রথম নয়। 96 সালের আগে সার্নেনিয়ান স্টেফেন ঢাকায় এসেছিলেন, তিনি দুই দলের মধ্যে কোনো সমঝোতা করতে পারেননি। অস্কার ফার্নান্দেজ তারানকো তিনি এসেছিলেন 2013 সালের শেষের দিকে, তিনিও কোনো সমঝোতা করতে পারেননি। সুতরাং ইতিহাস বলে যে এগুলো সবসময় ব্যর্থ হয়েছে। 2013 এবং 2015 আবার এক নয়। 2013-তে নির্বাচন সামনে ছিল, নির্বাচনে মানে যেতেই হবে, না হলে অনেক কিছু হারাবে। এখন কিন্তু বিরোধী পক্ষ অনেক দিন ধরে আন্দোলন করে মানুষকে হত্যা করা ছাড়া বড় কোনো অর্জন নেই, সম্পদ ধ্বংস করা ছাড়া বড় কোনো অর্জন নেই। তাহলে এটা তো একটা জায়গায় তো মানুষ পৌঁছায় যে আর কত। সুতরাং যদি সেই স্যাচুরেটিং পয়েন্টের দিকে গিয়ে থাকে তাহলে যে কোনো উদ্যোগ সফল হবে। ধন্যবাদ আপনাকে ডক্টর আহসান মনসুর। দেশের ভেতর থেকে নাগরিক কমিটির ব্যানারে যে উদ্যোগ ছিল, বিশিষ্ট নাগরিক 12 সদস্য বা 13 সদস্য, আপনি তাদের মধ্যে একজন, কিন্তু এটা কার্যত ব্যর্থ হয়েছে সেটাই মনে হচ্ছে, কোনো সব ফলাফল আনেনি। এখন বিদেশি রাষ্ট্রদূতদের এই উদ্যোগ, এটা কতটা কাজে দেবে? আমি প্রথমটা ঠিকই এটা আমি আলোচনা শুরু করব নাগরিকদের উদ্যোগ, এবং সেটাকে এখনই ব্যর্থ বা সফল, বা কূটনীতিকদের উদ্যোগ সেটাকে ব্যর্থ বা সফল এখনই বলাটা হয়তো আমি বলবো প্রিম্যাচিওর। কারণ হচ্ছে যে এই উদ্যোগগুলো একটু
যেটাকে আমরা বলি একটু বৃহত্তর ক্যানভাসে নেওয়া হয়েছে, বিশেষ করে নাগরিকদের উদ্যোগটা, সেটা কিন্তু শুধুমাত্র একটা আলোচনার মাধ্যমে গণতন্ত্র মানে ইলেকশন করে ক্ষমতার পরিবর্তন সেটুকু তো লিমিটেড না। কারণ আমরা জানি যে ইলেকশন হলেও এই ইলেকশন কিন্তু আগামীটা 5 বছর পরে আবার একই অবস্থা হবে। কাজে আমাদের একটা টেকসই ব্যবস্থা দরকার, যেটা নিয়ে আলোচনা হওয়া উচিত। কিভাবে একটা সরকার, যে কোনো সরকারই, সেটা বিএনপি সরকার বা আওয়ামী লীগ সরকারই হোক, 40%-এর নিচের ভোট পেয়ে তারা কনস্টিটিউশন চেঞ্জ করে ফেলতে পারে, অর্থাৎ মেজরিটি অফ দ্য পাবলিক ওপিনিয়নকে ডিসরিগার্ড করতে পারে আমাদের বর্তমান সিস্টেমে। দ্যাট ইজ চেকস অ্যান্ড ব্যালেন্স, আপার হাউস লোয়ার হাউস, যেটা ব্যালেন্স অন্যান্য বহু দেশে আছে, ভারতেও আছে, বিভিন্ন সেটা আপনারা বলেছেন, কিন্তু ধরুন আপনাদের যে উদ্যোগ, এটা কিন্তু কার্যত সরকার পক্ষ নাকচ করে দিয়েছে। কিন্তু এখন বিদেশিদের এই উদ্যোগ, এটা কতটা সফল হবে আপনার কি মনে হয়? আমি যেটা বলি, যে কোনো উদ্যোগ একসময় নাকচ হলেও পরবর্তীতে কিন্তু সেটা আবার জীবিত হয়ে উঠতে পারে। কাজে আমি মনে করি না যে একটা উদ্যোগ নাগরিকদের পক্ষ থেকে, আমি নিজের কথা বলছি না, কারণ নাগরিকরা কারা? নাগরিক তো আপনারা সবাই, আমরা সবাই, আমরা সবাই উদ্বিগ্ন, আমরা সবাই এটা একটা সলিউশন চাচ্ছি, এবং সেই সলিউশনটা একটা দীর্ঘমেয়াদী সলিউশন হোক, সেটা আমাদের জীবনে শান্তি নিয়ে আসুক, আমাদের অর্থনীতিকে পুনর্জীবিত করুক, আমরা সবাই যেন কর্মকাণ্ডে আবার জড়িয়ে পড়তে পারি, সেটাই আমরা চাচ্ছি। নাসিম আক্তার হোসেন খানিকটা আশা করছেন যে কূটনৈতিকদের উদ্যোগটা কিছুটা হলেও হয়তো ফল দিলেও দিতে পারে। একইভাবে আমি বলবো, নাগরিকরা যে একটা উদ্যোগ নিয়েছে, কূটনৈতিকরাও সে একইভাবে উদ্বিগ্ন। তারা উদ্বিগ্ন তাদের নিজস্ব কারণ এবং বাংলাদেশের সঙ্গত কারণে। কারণ বাংলাদেশ হচ্ছে গ্লোবাল সোসাইটির পার্ট। বাংলাদেশ যদি আজকে একটা যেটাকে বলা হয় ফেড স্টেট হয়ে যায়, সেটা দায়িত্ব কিন্তু সবার বিদেশিদের উপর বর্তায়। আপনারা যেরকম একটা আলাপ আলোচনার কথা বলছেন, কূটনৈতিকরা একটা আলাপ আলোচনার কথা বলছে বলে আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি। আপনি কি মনে করেন আপনাদের উদ্যোগের সঙ্গে কূটনৈতিকদের উদ্যোগ একটা একসাথে হতে পারে? এরকম কি সম্ভব? সব উদ্যোগই কমপ্লিমেন্টারি হতে পারে, রিইনফোর্সিংও হতে পারে, কারণ এগুলোর উদ্দেশ্য তো একটাই। আমরা তো বলছি না যেটা আমাদের উদ্যোগ সফল হোক, তাদের উদ্যোগ ব্যর্থ হোক। আমরা বলছি যে কোনো উদ্যোগই আসুক না কেন, সেটা যদি একটা আউটকাম, রেজলিউশন, স্যাটিসফ্যাক্টরি আউটকামে নিয়ে যেতে পারে, সেটাই আমাদের কাম্য। এটা আমাদের বা তাদের বা অন্যদের সেটা নিয়ে তো কথা। আওয়ামী লীগের থেকে আসুক, তা আরও ভালো হবে, কারণ সরকারের পক্ষ থেকে উদ্যোগ হলে তার চাইতে তো ভালো কিছু উদ্যোগ হতে পারে না। যে প্রশ্নটা নাসিম আক্তার হোসেনকে করছিলাম, যে অতীতের দিকে যদি ফিরে তাকান আপনি, সেগুলো কিন্তু কোনো ইতিবাচক ফলাফল দেয়নি। আমরা সেই জন্যই শঙ্কিত। যখন এই 96-এ কিন্তু পলিটিক্যাল প্রসেসের মাধ্যমেই চেঞ্জ হয়েছে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টও হয়েছে, ইলেকশনও হয়েছে, এবং ইলেকশন পরবর্তীতে আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। সেটা কিন্তু পুরোপুরি আমি বলবো একটা আন্দোলন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই হয়েছে। এবারে কি হবে আমরা জানি না, সেটা ইয়েট টু বি সিন। কিন্তু আমরা চাই না যে 2007-এর মতো এটা অন্য একটা প্রক্রিয়াতে সেরকম হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? এই উদ্যোগগুলো সম্ভাবনা তো কোনোটাকে উড়িয়ে দেওয়া যায় না। আমরা যে প্রসেসে এগুচ্ছি সেটা যদি ক্রমান্বয়ে আরো ঘনীভূত হতে থাকে, তাহলে আমরা যে সোমালিয়া হব না, সিরিয়া হব না, লিবিয়া হব না, সেটাই বা কে বলবে? ধন্যবাদ আপনাকে। দেখি এই প্রসঙ্গে একটু পরে আবার আসবে, একটু দর্শকদের কাছে ফিরে যাই। অনেকেই হাত তুলেছেন, শুরুতে দ্বিতীয় সারিতে একজন হাত তুলে, প্রথম সারিতে। আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের পক্ষ থেকে সবসময় বলা হচ্ছে বিদেশিরা যাই বলুক না কেন কোনোভাবে ক্ষমতায় যাওয়া যাবে না। তাহলে আওয়ামী লীগের পক্ষ থেকে কি ভবিষ্যতের জন্য কোনো নীল নকশা তৈরি করা হচ্ছে, যেটা আমাদের দেশে চলমান পরিস্থিতিকে শান্তিমূলক করবে? সুরঞ্জিত সেনগুপ্ত। না, কথাটা এরকম না। কিরকম সেটা ব্যাখ্যা যদি করেন। প্রচেষ্টা তো হতেই পারে। যে নদী মরুপথে হারালো ধারা, জানি হে জানি তাহাও হয়নি হারা। সমস্ত চেষ্টা যে যেখান থেকে যেভাবেই করুক না কেন, সব চেষ্টাই যে বিফল হয়ে গেছে এরকম না। তাই বলছে কবি যে নদী মরুপথে শেষ হয়ে গেছে, ওটারও যে কোনো ফলাফল নাই তা না। যেমন সমস্যা থাকবে, সমস্যার সমাধানের প্রচেষ্টাও থাকবে। এনারাও করেছেন, তারাও তাদের অভিজ্ঞতা থেকে। আপনারা তো সেগুলোকে অবাস্তব বলছেন, এই ধরনের উদ্যোগ। আমি বলছি তাদের ত্রুটিগুনা বুঝবে। অবাস্তব বলছি, আর অবাস্তব থেকে কি বাস্তবতা তারা যেতে পারবে না, এটার অর্থ তো আমি বাদ দিয়ে দিচ্ছি না। আর বিদেশিরাও যেটি করছেন, এটিও যে তারা করতে পারবেন না এ কথাও কেউ বলছে না। এই প্রচেষ্টাগুলো অব্যাহত থাকুক, এর থেকে হয়তো আমরা একটা সময় সমস্যা সমাধানের পথ খুঁজে পাব। তবে সবার উপরে যে কথাটি হচ্ছে এই কথাটা সবাই মানবেন যে নিজের সমস্যা নিজেই সমাধান করতে হয়। কি বলেন? তারা অন্যরাও চেষ্টা করুক, আর আমাদের সমস্যা আমাদেরকেই করতে হবে। ধন্যবাদ।
আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখি আবার একটু দর্শকদের কাছে যাই, দ্বিতীয় সারিতে একজন। একটা বিষয় উভয়কে বাধ্য করা উচিত এই জন্য যে আজকের পত্রিকা রিপোর্ট অনুযায়ী 115 জন নিহত হয়েছেন। সেই হিসাবে যারা হরতাল বা অবরোধ ডেকেছে তারাও স্বীকার করে না এই হত্যা, এর জন্য আবার সরকার বলছে যে এটার জন্য আমরা দায়ী না। তাইলে জনস্বার্থে উভয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা বা কোনো জনস্বার্থে কোনো মামলা করা যায় কিনা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আবার হাত তুলেছেন মাঝখানে আরেকজন। মায়ের থেকে মাসির দরদ বেশি ভালো না। এখানে আমাদের বাস্তব অবস্থা হচ্ছে দুই নেত্রী মুখোমুখি, একদিকে পেট্রোল বোমা, অন্যদিকে ক্রসফায়ার। সন্তান সম জনগণের সঙ্গে দুই নেত্রীর, মাতৃসম দুই নেত্রীর ব্যবহারই ভালো না। সেখানে বাইরের জন কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। আপনি খুবই আশাবাদী নন বিষয়টা নিয়ে। ধন্যবাদ আপনাকে। পেছনের দিকে আরেকজন। আমি জনাব সুরঞ্জিত সেনগুপ্তের কাছে একটা প্রশ্ন রাখছি যে যখন সুশীল সমাজ এবং বিদেশি কূটনীতিকরা বিএনপির সাথে সমঝোতার সংলাপের আহ্বান জানিয়েছে, তখন আওয়ামী লীগ বলেছে যে জঙ্গিবাদীদের সাথে কোনো সংলাপ হবে না। কিন্তু যখন 5ই জানুয়ারি নির্বাচনের পূর্বে তো বিএনপিকে নির্বাচন কমিশনের আওতায় নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে, তাহলে তখন কেন জঙ্গিবাদী সংগঠনকে নির্বাচনে আসার জন্য আওয়ামী লীগ আমন্ত্রণ জানিয়েছে? আজ কেন তারা বিএনপিকে জঙ্গিবাদী সংগঠন বলছে? এটা একটু পরিষ্কার করে দিলে ভালো হতো। ধন্যবাদ আপনাকে সুরঞ্জিত সেনগুপ্ত। আপনি বুঝতে পেরেছেন। আপনার কাছে আমি আসছি এই প্রসঙ্গ নিয়ে। রুহুল আলম চৌধুরী, সবাই বলছেন যে দর্শকদের একজন বললেন উনি এটা নিয়ে কোনো আশা করেন না কূটনৈতিকদের উদ্যোগ নিয়ে। খানিকটা তিনি আশা হতো, আপনি কি আশা করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমে বলতে চাই আমরা যে একটু গ্লোবাল ভিলেজের মধ্যে আছি। বাংলাদেশ তার মধ্যে কোনো আইসোলেশন কিছু না। আমাদের এখানে যারা বিদেশি আমরা বলছি তারা কিন্তু আমাদের ডেভেলপমেন্ট পার্টনার। তাদের ইনভেস্টমেন্ট এখানে আছে, তাদের ইন্টারেস্ট এখানে আছে। আর ইন্টারন্যাশনাল যে সিস্টেমটা আছে ওই সিস্টেমের মধ্যে বলতে গেলে আমরা কিন্তু সবাই সমান। এখন সমস্যা আছে সেটা আমরা সবাই জানি। এই সমস্যা যদি থাকে সমস্যার সমাধানও আছে। একজন বলেছেন যে আগে তো হয়নি। 96-র কথা যদি আমরা চিন্তা করি, আমরা কিন্তু উই আর ম্যাচিউরড বাই 18 মোর ইয়ার্স। সবাই আমাদের বয়স আরো 18 বছর কিন্তু বেড়েছে, দেশের বেড়েছে, জনগণের বেড়েছে। একই সাথে রাজনীতিবিদ আমরা যারা করি আমাদেরও বয়স বেড়েছে, আমাদের ম্যাচুরিটি কিন্তু বাড়ছে। সেই সাথে আমি মনে করি যে এটা সমঝোতা হবে। সমঝোতা এটা হতে উনি যে বলেছেন সমঝোতা এটা হতে আমরা বাধ্য হব। এই জন্য কারণ দেশের জনগণ এভাবে সাফার আর করতে পারে। কিন্তু আপনি বলছেন 16-18 বছর আগের কথা, সেটা ব্যর্থ হয়েছে। কিন্তু খুব নিকটের কথা তো আছে, অস্কার ফার্নান্দেজ তারানকো যে নেগোসিয়েশন করার চেষ্টা, সেটাও ব্যর্থ হয়েছিল। এক বছর আগের কথা, গত বছর হয়েছে। হ্যাঁ, তাহলে গত বছরের যে ইলেকশনের আগে যে প্রবলেমটা ছিল, এখন যে প্রবলেম ঠিক একইভাবে ধরলে কিন্তু এটা হবে বলে আমি মনে করি না। আমি মনে করি দেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতির সমাধান কিন্তু এক জায়গায় আছে, সরকারের কাছে কিন্তু সমাধানটা আছে। মানে আপনি কেন এতটা আশাবাদী? সরকার তো এগুলোকে নাকচ করে দিচ্ছে যে না, বিদেশিদের দিয়ে হবে না। আমি এই জন্য বলছি বিদেশিদের হবে না, তাদের উদ্যোগ যে এটা হবে না সেটা আমি মনে করি না। তাদের উদ্যোগ যেটা আছে সেটাই যে দাদা যে বললেন এটা সাপ্লিমেন্ট করতে পারে, এটা শখ সমলাকে এটাকে সহায়তা করতে পারে। এটা আমাদের যে নেগোসিয়েশনের মধ্যে কিন্তু এই যে এনাদের যে ইনভলভমেন্ট যেটা আছে এটা কিন্তু আমাদের দুজনকে কিন্তু যথেষ্ট শক্তিশালী। খুব সংক্ষেপে যদি বলেন একটা জিনিস, আমরা খবরের কাগজে দেখেছি এরকম রিপোর্ট এসেছিল যে বিএনপি এখন বিদেশি উদ্যোগের দিকে তাকিয়ে আছে, অর্থাৎ বিএনপি মনে করছে যে তারাই সমস্যাটা সমাধান করে দিবে। ব্যাপারটা কি এরকম? না, এটা বোধহয় সমস্যা ওই যে পিছনে বলেছেন, সমস্যা কিন্তু আমাদের সমস্যা বাইরে থেকে এসে কেউ সমাধান করতে পারবে না। তারা আমাদের সহযোগিতা করবে। তাহলে আশাবাদী কেন? তারা সহযোগিতা করবে। আমি এই জন্যই বলছি দ্যাট রাজনীতি যারা করে তারা কিন্তু এই দেশের জনগণের জন্য রাজনীতি করে। এই দেশের যে অবস্থা, এই অবস্থার জন্য তাদের একটা সময় আসবে, তাদেরকে এই নেগোসিয়েশন টেবিলে বসতে হবে, তাদেরকে এটা সমাধান করতেই হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সুরঞ্জিত সেনগুপ্ত, আপনার কাছে একজন প্রশ্ন করেছিলেন যে বিএনপিকে এখন আপনারা জঙ্গিবাদী সংগঠন হিসাবে বর্ণনা করছেন, অথচ এই বিএনপিকে আপনারা নির্বাচনে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাহলে একটা জঙ্গি সংগঠন আপনাদের ভাষায়, তাদেরকে নির্বাচনে আমন্ত্রণ জানালেন কেন? ওনার কথা না, উনি তো বোধহয় ভুল করেছেন যে বিএনপি তো পার্লামেন্টের মেম্বার ছিল। আপনার এই বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, আমরা বিরোধী দলে ছিলাম, আমরা
সরকারে ছিলাম, উনি বিরোধী দলের নেত্রী ছিলেন, তখন তো এই প্রশ্ন ছিল না। তখন তো পেট্রোল বোমা দিয়ে মানুষ মারা হতো না, আগুনে পুড়িয়ে মানুষ মারা হতো না, নির্দোষ নিরপরাধ বাস ড্রাইভার বা ইত্যাদিকে মারা হতো না। যে কথা তখন নির্বাচনের প্রশ্ন ছিল, নির্বাচনের প্রশ্নে প্রধানমন্ত্রী তাকে বলেছেন, সর্বদলীয় সরকারের কথা বলেছেন, চা খেতে আমন্ত্রণ জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়ার কথা বলেছেন। এই সমস্ত কিছুই প্রয়াস ছিল যাতে ওনারা নির্বাচনে আসেন। তো ওনারা নির্বাচনে আসেননি, তখন তো তাকে নির্বাচনের অংশগ্রহণ করার একটি গণতান্ত্রিক দল বলেই তাকে বিবেচিত করা হতো। এখন তার কার্যকলাপে মনে হচ্ছে যে এই দলের মধ্যে নাশকতা, সহিংসতা, সন্ত্রাস এবং জঙ্গিবাদীদের এর সঙ্গে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। ধন্যবাদ আপনাকে। দেখি একজন দর্শক হাত তুলেছেন সামনের সারিতে, ওনার মতামতটা নিন খুব সংক্ষেপে। মাননীয় ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাহেব উনি বলছেন একটু আগে, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত, সরি, হ্যাঁ, উনি বলেছেন যে জনগণের জন্য রাজনীতি। জনগণের জন্য যদি রাজনীতি হয় তাহলে আমরা কারা? সাধারণ যারা মরছে, খেটে খাওয়া মানুষ, অসহায় মানুষ, এরা কারা? আর যারা রাজনীতি করছেন তারা কারা? ধন্যবাদ আপনাকে। আমরা এই প্রসঙ্গে পরে আসতে পারি, তবে তার আগে আমি দর্শক শ্রোতাদের জানিয়ে রাখি, বিবিসি বাংলাদেশ সংলাপে উত্থাপিত বিষয়গুলো নিয়ে আপনারা যদি আরও বিস্তারিত মতামত দিতে চান তাহলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com, এখানে আপনার মতামত দিতে পারবেন। আর যারা ফেসবুক ব্যবহার করছেন, ফেসবুকে বিবিসি বাংলাদেশ সংলাপের পাতায় আপনার মতামত দেবার সুযোগ তো আছেই। একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলাদেশ সংলাপে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক মিয়া। আমার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ কি খুব দ্রুত সিরিয়ার মতো একটি রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দীর্ঘমেয়াদী সহিংসতার প্রেক্ষাপটে এই কথাটা বলা হচ্ছে। একটু আগে আহসান মনসুরও আপনি সিরিয়ার প্রসঙ্গ টেনে আনলেন, যে তাহলে কি বাংলাদেশ সেই পথে আগাচ্ছে কিনা। তাহলে আপনাকে দিয়ে শুরু করি, আহসান মনসুর, ওনার প্রশ্নের উত্তর। দেখুন, আমি যখন IMF-এ চাকরি করতাম, বেশ অনেকগুলো কনফ্লিক্ট কান্ট্রি নিয়ে ডিল করেছি। সোমালিয়া একটা দেশ আমি গিয়েছি, সিরিয়াতেও আমি গিয়েছি আগে, এই এখনকার পরিস্থিতি তো অবশ্যই নয়। এগুলো কিন্তু স্বাভাবিক দেশ ছিল। কিন্তু একটা সরকার যখন হঠাৎ করে ক্ষমতা থেকে চ্যালেঞ্জড হয়, তখন তারা রেজিস্ট করার পরে এই যে রেজিস্ট্যান্সটা, কাউন্টার রেজিস্ট্যান্স শুরু হয়, সেটা যখন ডিজেনারেট করতে থাকে, বছরের পর বছর চলতে থাকে, তখন এটা ভয়ঙ্করভাবে ধ্বংসী হয়ে যায়। নিজেদেরকে নিজেরা ধ্বংস করে, ফলে দেশটা ধ্বংস হয়ে যায়। সোমালিয়া হচ্ছে আদর্শ নিদর্শন, সিরিয়া হচ্ছে চলমান একটা এক্সাম্পল। তা আমরা যেটা ভয় পাই সেটা হচ্ছে, যদি গণতন্ত্র সুসংহত না হয়, যদি আমরা একজনের সাথে একজন কথাই বলতে না রাজি হই, তাহলে কিভাবে আমরা আমাদের দেশে শান্তি ফিরিয়ে আনবো? মানে আপনার কি সিরিয়ার মতো আশঙ্কা, এরকম আশঙ্কা আপনার মধ্যে এখন তৈরি হয়েছে? এই আশঙ্কা কোনো মতেই একেবারে দূর করা উচিত হবে না আমাদের মন থেকে। আমি মনে করি আমরা কোনোদিনও সিরিয়া হব না, কিন্তু সিরিয়া যেন না হতে হয় সেজন্য আমাদেরকে এখনই সিরিয়াকে মনে রেখে বাংলাদেশে যেটা হচ্ছে, দুটো রাজনৈতিক দলের মধ্যে মারামারি, হরতাল, অবরোধ, সহিংসতা, সেটাকে সিরিয়ার যে ঘটনার যে ব্যাপকতা, সিরিয়া হচ্ছে একটা গৃহযুদ্ধ চলছে, সোমালিয়া একটা গৃহযুদ্ধ চলেছে। আমি বলি, বাংলাদেশ একটা হোমোজিনিয়াস নেশন, সিরিয়ার মতো অতখানি হয়তো না, তাদের মধ্যে শিয়া সুন্নি ভাগাভাগি নাই, কিন্তু আমরা একটা আর্টিফিশিয়াল ওয়েতে আমাদের একটা স্বাধীনতা পক্ষ এবং একটা স্বাধীনতা বিরোধী একটা আর্টিফিশিয়াল সোসাইটি ক্রিয়েট করে ফেলছি, হুইচ ইজ এক্সট্রিমলি ডেঞ্জারাস। আমরা যেন কোনো মতেই সেই পথে না এগোতে দেই। আমরা যে বিএনপি করে, যে আওয়ামী লীগ করে, তারা কিন্তু সবাই বাঙালি, সবাই কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাস করে। কিন্তু আমাদের যদি ওই ভাগাভাগিতে আমরা নিয়ে যাই, আজকে 33% লোক বিএনপি করে, আরেক 35% লোক আওয়ামী লীগ করে, তাহলে কি আমরা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাব না? আমাদেরকে অবশ্যই নিয়ে যাব, যদি আমরা নিজেদেরকে এখনই সুসংহত করে পিছিয়ে না আসি, ডিসএনগেজ না করি, এবং কিভাবে ডায়ালগ শুরু করা যায় সেই দিকে না এগোই। ধন্যবাদ আপনাকে। রুহুল আলম চৌধুরী, আপনি কি ওনার সঙ্গে একমত হতে পারছেন? আমি পুরোপুরি একমত না। আমি সহিংসতা যে পর্যায়ে যাবে, এটা উনি যেভাবে এটা সিরিয়া বা যে অন্যান্য দেশের কথা উনি বললেন, সোমালিয়ার কথা বললেন, উদ্দূরে যাবে বলে আমার মনে হয় না।
আমি প্রথমেই বলেছি যে 96 থেকে আজকে পর্যন্ত আমরা 18 বছর কিন্তু রাজনীতিবিদ যারা আছে 18 বছরের ম্যাচুরিটি তারা অলরেডি গেইন করেছে, দেশও কিন্তু তারা গেইন করেছে। আমার মনে হয় উদ্দূর যেতে হবে না, দাদা আমার এখানে সামনেই আছেন। তবে আমি দুটো জিনিস এখানে একটু করে বলতে চাচ্ছি যে জঙ্গিবাদী আর পেট্রোল বোমার কথাটা উঠছে। আমরা কিন্তু বারবারে বলেছি যে আমাদের যে নেত্রী বারবারে বলেছেন, আমরাও বলেছি আমাদের যে আন্দোলনটা কিন্তু অহিংস হবে, সহিংস না। আমরা এখনও বলছি যে আমাদের যে পেট্রোল বোমা এই যে অহিংসতা হচ্ছে এটা কিন্তু বিএনপি করে নাই, বিএনপি এটা করছেও না, আর বিএনপি এটা মদতও দিচ্ছেন। আমি এক অথরিটি দিয়ে বলতে পারি এখানে এটা কারা করছে অ্যান্ড কিভাবে হচ্ছে সেই জিনিসটা কিন্তু সরকারকে এটা খুঁজে বের করে এদেরকে শাস্তি দিতে তাদের সাথে আমাদের যা সহযোগিতা আমরা তাও করব, এটা তো আমরা রাজি। মিস্টার চৌধুরী, এখানে একটি আপনি হয়তো আহসান মনসুরের সঙ্গে আপনি পুরোপুরি একমত হতে পারছেন না, যেটা বলেন মাত্রা হয়তো কম হতে পারে, কিন্তু বাংলাদেশের এই যে 16 কোটি মানুষ এখন প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছে, বাড়ি থেকে বের হয়ে ফিরে আসতে পারবে কিনা বা কিংবা কেউ ক্রস ফায়ারে পড়ে যাবে কিনা, হ্যাঁ, এই বিষয়গুলোকে কি ইগনোর করা যাবে? অবশ্যই না, অবশ্যই না। আমি এটাকে ইগনোর তো মোটেই করবো না। এটাতে ইগনোর দাদার এটা উনি যেমন যে আমাদের বোন যেমন যে কনসার্নটা বললো, কনসার্নটা করেছে, শি ইজ ভেরি জেনুইন, ইট ইজ ভেরি জেনুইন। তো এটাকে করার দায়িত্ব কিন্তু সরকারের কিন্তু একটা বিরাট দায়িত্ব রয়েছে, বিরোধী দলেরও দায়িত্ব আছে, উনি সেই কথা আমি কথাটা বলছি সেই জন্য বলছি ওদেরকে খুঁজে বের করার জন্য আমাদের যদি কোনো সহযোগিতা দরকার, উই আর রেডি টু ডু দ্যাট, বাট উই আর নট ইনভলভড ইন ইট। সেই কথাটাই আপনারা বলছি, এটা কিন্তু সরকারকে খুঁজে বের করতে হবে, সরকারকে এটা খুঁজে বের করতে সাজা ওনাদের দিতে হবে। ধন্যবাদ আপনাকে। লাইফ অ্যান্ড সিকিউরিটি সবাই, আপনার আমার সবাই সিকিউরিটি দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের, দে হ্যাভ টু ডু ইট, এটা কোনো অ্যাভয়েড করতে পারবে না। ধন্যবাদ আপনাকে। দেখি একটু দর্শকদের কাছে যাই মাঝখানে। হ্যাঁ, আমাদের দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির যে কালচার একটা সৃষ্টি হয়েছে, এটা তো আগে ছিল না। পেট্রোল বোমা কিংবা বিরোধী দলের নেত্রীকে আটক বা এই যে বর্তমান আন্দোলনের যে সমস্যাটা, কিংবা সিরিয়াতে যে আন্দোলন সমস্যা চলতেছে বা বিদেশি শক্তির যে একটা প্রভাব আছে, আমার কোশ্চেন হলো প্যানেলের কাছে যে বাংলাদেশের এই যে কালচার সৃষ্টি হয়েছে আন্দোলনের ক্ষেত্রে কিংবা বিরোধী দল দমনের ক্ষেত্রে কিংবা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে, এই ক্ষেত্রে কোনো বিদেশি বা বাহিরের কোনো সংগঠন কিংবা মদতদাতা কাজ করতেছে কিনা? ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় সারিতে আরেকজন নারী যিনি হাত তুলেছেন। বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে এত প্রবলেম, তাহলে নতুন করে নির্বাচনের মানে সমস্যাটা কি? ধন্যবাদ আপনাকে। প্রথম সারিতে আমি মনে করছি যে যেভাবে এগুচ্ছে হয়তোবা সিরিয়ার চেয়েও তার আরো বেশি ভয়ঙ্কর অবস্থার দিকে চলে যাবে। এজন্য সরকারের উচিত যে এটাকে কঠিন হাতে দমন করা। এই আশঙ্কাটা কেন করছেন? ওইসব দেশে তো গৃহযুদ্ধ হচ্ছে, বাংলাদেশে তো গৃহযুদ্ধ হচ্ছে না, কারণ মারামারি। এখানে দুটি দল, একটা দল আপোষহীন হিসেবে বসে থাকবে, আর একটা দল একটু এগিয়ে আসবে, কিন্তু এগিয়ে আসলেও তাকে রিসিভ করবে না। এই যদি মনের অবস্থা হয় তাহলে বিদেশিরা এসেও কিন্তু সমাধান করতে পারবে না, এবং ধীরে ধীরে সেটা সোমালিয়া, হার্জেগোভিনা, সিরিয়া ওইভাবে চলে যাবে। ধন্যবাদ আপনাকে। মাঝখানে একজন হাত তুলেছেন। যেহেতু সমস্যাটা শুরু হয়েছে 5 জানুয়ারির পর থেকে, সেহেতু আমি চাচ্ছি নতুন একটা নির্বাচনের ব্যবস্থা করলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। প্যানেলের কাছে প্রশ্ন, নতুন নির্বাচন দিতে এখন সমস্যাটা কোথায় সরকারের? আচ্ছা, ধন্যবাদ। আপনার সরকার তার অবস্থান এরই মধ্যে ব্যাখ্যা করেছে বহুবার, আপনি হয়তো এটা জানেন। তার পেছনে আরেকজন হাত তুলেছেন। আমি মনে করি যে বাংলাদেশ সিরিয়ার মতো হবে, কারণ হলো বিএমপি লাগাতার 2 মাস যাবত যে কর্মসূচি দিয়েছে, বিএমপির এই কর্মসূচি উইথড্র করার মতো কোনো আমি পরিস্থিতি দেখতেছি না। আমার মনে হয় যে বিএমপি কিয়ামতের আগ পর্যন্ত যে কর্মসূচি দিচ্ছে এটা চলতে থাকবে আমার মনে হইতেছে, কারণ বিএমপি এটা উইথড্র করার কোনো সম্ভাবনা দেখতেছি না আমি। ধন্যবাদ। এটা আস্তে আস্তে এগিয়ে যাবে সিরিয়ার মতো, আমি আশা করি। ধন্যবাদ আপনাকে। সুরঞ্জিত সেনগুপ্ত, আপনার কাছেই আসি। কেউ কেউ কিন্তু বলছেন যে সহিংসতার মাত্রা এমন একটা পর্যায়ে চলে যাবে বা যাচ্ছে ধীরে ধীরে, সেই ধরনের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না, আপনি কি বলবেন? না, আমি যেটা আহসান মনসুর সাহেবের কথাটাই আমাকে খুব করেছে, এবার আমি বলতে চাচ্ছি যে এটা সিরিয়ার সোমালিয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা আমি আপনাদের আশ্বস্ত করতে চাই। এখানে কোনো ট্রাইবাল ডেমোক্রেসি বা ধর্মীয় ওই ধরনের ক্ল্যাশ, শিয়া সুন্নির কোনো ক্ল্যাশ নাই। এটা ঠিকই বলেছে, এটি একেবারেই নিছক একটি প্রশ্ন যে 5 তারিখের নির্বাচনে যদি বিএনপিও আসতে পারত, সকলে মিলে করতে পারতাম, তাহলে তো কোনো প্রশ্নই ছিল না।
নির্বাচন হয়ে যাওয়া এটা কনস্টিটিউশনাল কন্টিনিউটিটা আছে, এটাও একটা ইতিবাচক দিক। এখন টোটাল প্রশ্ন হচ্ছে যে নির্বাচন হওয়া, এই নির্বাচন অনন্তকালের জন্য এখানে কেউ ক্ষমতায় থাকতে পারবে না। আমাদের একটি সংবিধান আছে, সংবিধানটি উভয় পক্ষেই মেনে নিচ্ছে। সংবিধান অনুযায়ী আর 4 বছর পরে নির্বাচন হবে। এখন তারা বলছে এটা মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করা যায় কিনা, এই তো প্রশ্ন। অতএব এ নিয়ে এটি না, আমি একটি কথা শুধু আমার জেনারেল সাহেবের এটি আমি উত্তর দিতে চাই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, বুঝছেন? মারে কেটা, মারে কেটা আমি জিগাই, হরতাল ডাকে কেটা, অবরোধ ডাকে কেটা? যার বাড়িতে বিয়া তারই তো, যে হরতাল ডাকে, যে অবরোধ ডাকে, এটা দিবালোকের মতো স্পষ্ট। সেই কারণে আলোচনায় যেতে হলে কতগুলা জিনিস নীতি নৈতিকতার দিক সম্বন্ধে খুব সোজা থাকে। সেটা আপনারা বলেছেন। আমি ওনাকে এই ব্যাপারে এটা নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব মানুষের মধ্যে। মিস্টার সেনগুপ্ত, আমার একটা প্রশ্ন, যে আপনি বলছেন যে সেরকম ওই সমস্ত দেশের মতো পরিস্থিতি হবে না, ঠিক আছে, কিন্তু যখন এই সহিংসতাগুলো শুরু হয়েছিল, বিরোধী দলের কর্মসূচি শুরু হয়েছিল, সরকার বলেছিল যে তখন থেকেই 1 সপ্তাহের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আর 1 সপ্তাহ, 2 সপ্তাহ, কিন্তু 2 মাস চলে গেল, কোনো কিছুই ঠিক হলো না। এখানে আপনার সঙ্গে একটু বিনয়ের সঙ্গে দ্বিমত করব। কোনো কিছু ঠিক হয়নি এই কথাটা ঠিক না। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। আমি বলছি কোনো কিছু ঠিক হয়নি এই কথাটা ঠিক না। এখন দিনের বেলায় গাড়ি ঘোড়া চলছে, আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট ইত্যাদি চলছে স্বাভাবিকভাবেই, কিন্তু নরহত্যা এবং এই যে পেট্রোল বোমা হত্যা, এগুলো চোরাগুপ্ত আক্রমণ হচ্ছে, এগুলো অনেক ধরা পড়েছে। তারা কোর্টে গিয়েও স্বীকার করেছে যে কারা মারছে, কিভাবে মারছে। এই প্রসঙ্গে শুধু একটি কথা আমি বলে শেষ করবো। আমার এখন কতটা স্বাভাবিক হয়েছে, কত পার্সেন্ট হয়েছে? আমি মনে করি অনেকটা। আজকের পত্রিকা যদি আপনারা পড়ে থাকেন, 90%। আজকের 90% তো যখন শুরুই হয়েছিল 10% ছিল না, আচ্ছা, আরো 5%-এর নিচে ছিল। আজকের পত্রিকা যদি পড়ে থাকেন দেখবেন যে এটা আমাদের ছাড়াইয়া আমেরিকা পর্যন্ত চলে গেছে। আমাদের প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করার জন্য আমেরিকাতে 2 জন বিএনপির লোক ধরা পড়েছে এবং তাদের বিচার হয়েছে, তারা স্বীকার করেছেন এবং তাদের জেল হয়েছে 42 মাসে। একজন বলেছে প্রমিনেন্ট বাংলাদেশি পলিটিশিয়ান, তার নাম বলা হয়নি, সেটা কে? তাই তো প্রমিনেন্ট না, বলছে যে আমাদের ওরা কনফেশনাল স্টেটমেন্ট 264-এ তারা করেছে। যাই হোক, তো এই ব্যাপারটা ওইখান পর্যন্ত গিয়েছে। সুতরাং আমি মনে করি কালকেই যদি বিএনপি তার এই হিংস্র পথ পরিত্যাগ করে সে যদি গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক পথে চলে এসে তাদের দাবিগুলো নিয়ে জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন করে, তাতে এই সমস্যার মোটেই থাকবে না। নির্বাচন, ধন্যবাদ আপনাকে, যেটি মধ্যবর্তী নির্বাচন বা ইত্যাদি প্রশ্নে আলোচনা। ধন্যবাদ আপনাকে। একজন দর্শকের মতামত নিয়ে একদম সর্বশেষ সারিতে একজন নারী হাত তুলেছেন। আমরা যদি মিডল ইস্টের দেশগুলোর দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে ওখানে জাস্ট 2টা গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। যেরকম আমি যদি বলি শিয়া সুন্নি 2টা গোষ্ঠী, আমি যদি বলি কুর্দি কিংবা আরব 2টা গোষ্ঠী। কিন্তু আমাদের দেশে যে সমস্যাটা সেটা হলো 3টা দল তৈরি হয়ে গিয়েছে। একটা হচ্ছে সরকার দলীয়, একটা বিরোধী দলীয়, একটা সাধারণ জনগণ। আমাদের দেশের যে অবস্থা, যে 2টা দলের চাপে পিষ্ট হয়ে আমরা তো সাধারণ জনগণের মরার উপক্রম, বেঁচে থাকার কোনো, তো এর সমাধানটা কোথায়? ধন্যবাদ আপনাকে। নাসিম আক্তার হোসেন। আমি মনে করি যে আপনার সঙ্গে আমি একমত যে জনগণের বিষয়টাকে সামনে নিয়ে আসার ব্যাপার আছে। এই কারণে যেন মনে হচ্ছে যে যুদ্ধ নয়, কিন্তু যুদ্ধের মতো একটা অবস্থা জারি হয়ে গেছে। কিন্তু যুদ্ধ কাদের সঙ্গে? যারা ক্ষমতায় আছেন এবং যারা ক্ষমতায় যেতে চান। তার মানে ক্ষমতার রাজনীতিটা মুখ্য হয়ে উঠেছে। কেন মুখ্য হয়ে উঠলো এখন? কারণ হচ্ছে একটু ক্ষমতার ভারসাম্য সমস্যাজনক হয়েছে। দীর্ঘদিন ধরে তো এক পার্টি নয় আরেক পার্টি পাল্টাপাল্টি করে ক্ষমতায় যাচ্ছিল, কিন্তু এখন সেটা ব্যালেন্সটা ভেঙে যাওয়ায় যেটা হচ্ছে যে ক্ষমতার ভারসাম্য নেই বলে ভীতি প্রদর্শন করে এক ধরনের ভারসাম্যই আনার কিন্তু প্রক্রিয়া এটি, যে ভয় দেখানো। তাহলে পেট্রোল বোমা এবং ক্রস ফায়ার, আবার ভয়ের একটা সংস্কৃতি জারি হয়ে গেছে। বাট জনগণ
সাফারার হচ্ছেন। এখন জনগণ থেকে দুই দলে বিচ্ছিন্ন হয়ে পড়ছে কিনা এবং এটা কত বেশি দ্রুত তারা বুঝবেন, তখনই তাদের রিয়েলাইজেশনটা বেশি হবে। একটা কারণ প্রশ্ন জনগণের হচ্ছে, স্বার্থের জন্য তো তারা নাসিমা করছেন আক্তার, না। একটা প্রশ্ন যে হচ্ছে যে সিরিয়া বা মিডল ইস্টে বা সোমালিয়ার সঙ্গে কেন মেলানো হচ্ছে, কেউ কেউ বলছেন যে এখানে একটি দল আর একটি দলের প্রতি এমন একটা অবস্থা দেখাচ্ছে যে এক দল আরেক দলকে নিঃশেষ করে দিতে চাইছে। একদম ঠিক, কারণ এই দুই দলটি কিন্তু সবসময়ই একটু হেট স্পিচ ব্যবহার করেছে, পাল্টাপাল্টি আক্রমণ, কখনো ভার্বাল আক্রমণ, কখনো ক্ষমতায় যাওয়ার জন্য আক্রমণ, এবং এটাই তাদের রাজনৈতিক কৌশল হিসেবে যদি আমি ধরে নেই যে তারা একজন আরেকজনকে আক্রমণ করে করে ক্ষমতায় যেতে চায়। এখন সেটি সশস্ত্র হয়ে গেছে, সেটাই ভয়ের। কিন্তু আবারও আমি বলি যে জনগণকে ভুলে গেলে চলবে না, এই সংস্কৃতি এই ভয়ের সংস্কৃতি নয়, এই সংস্কৃতিতে এটা চলবে না। কারণ হচ্ছে জনগণ দ্রুতই রিয়েলাইজ করতে শুরু করেছে যে তাদের কোনো লাভ হচ্ছে না। এবং আবার দেখুন যে হরতাল এবং অবরোধ চলছে, কিন্তু জনগণ স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যাওয়ার জন্য এক ধরনের সহনশীলতার মাত্রা কিন্তু বাড়িয়ে দিয়েছে। তাহলে যারা এর মাধ্যমে রাজনৈতিক ফায়দা নিতে চাচ্ছেন তাদেরও বোঝার সময় হয়ে গেছে যে তারা যে ডেড এন্ডে চলে গেলেন, যে একদম সর্বোচ্চ প্রোগ্রামটা দিয়ে দিলেন, জনগণ যদি সেটা স্বাভাবিকভাবে নিয়ে নেয়, হরতালের মধ্যে বেরোচ্ছে, কাজ করছে, তখন কি হবে? ধন্যবাদ আপনাকে। আহসান মনসুর, আপনি সময় চেয়েছিলেন আরেকটু ব্যাখ্যা করার জন্য, খুব সংক্ষেপে যদি বলেন। আমি সংক্ষেপে বলবো, আমি কোনো সময় কিন্তু বলিনি যে বাংলাদেশ সিরিয়া হবে। আমি বলছি যে সিরিয়া যেন না হয় সেই জন্য এখনই আমাদের ভাবতে হবে, এটা একটা ক্লারিফিকেশন। 2 নম্বর যেটা আমি ক্লারিফাই করতে চাচ্ছি সবসময়, যে কোনো ডেমোক্রেসি সাস্টেনেবল হয় না উইদাউট ডায়ালগ। সব ডেমোক্রেসিকে সাস্টেন করতে হলে ডায়ালগ করতে হবে। কাদের সাথে? গভর্নমেন্টের মধ্যে তো ডায়ালগ করার দরকার নেই, ডায়ালগ করতে হবে অপোজিশনের সাথে, জনগণের সাথে। আমাদের সেই ডায়ালগটা কি দেখছি? জনগণকেও দেখছি না ইনভলভ করতে সরকার, তারা একতরফা সারমন দিয়ে যাচ্ছে। কিন্তু জনগণের যে অভিযোগ সেটাকে কি আমলে নিচ্ছে সরকার বা বিরোধী দল? তা নিচ্ছে না। কাজে এই যে আমাদের যে ফেইলিওর, যে আমরা কথা বলতে পারছি না, ডায়ালগ করতে পারছি না, সেটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় ফেইলিওর হবে এবং অস্থির দিকে নিয়ে যাবে আমাদেরকে যদি এই ডায়ালগটা কন্টিনিউ, এই অ্যাবসেন্স অফ ডায়ালগ কন্টিনিউ করে। ধন্যবাদ আপনাকে ডক্টর আহসান মনসুর। আমি দর্শক শ্রোতাদের এখানে আবারও জানিয়ে রাখি, বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা যদি অংশ নিতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরটিতে। এছাড়া আপনি ইমেলও করতে পারেন, ইমেল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, বিবিসি বাংলাদেশ সংলাপের প্রতিটি পর্ব এখন ইউটিউবেও দেখা যাচ্ছে। প্রতি সোমবার মধ্যরাতের আগেই প্রতিটি পর্ব ইউটিউবে আপলোড করা হয়। আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সংলাপে। বিরতির পর আমরা ফিরে এলাম, পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন আশিকা আইনিন। মেয়েদের বিয়ের বয়স 18ই থাকছে, তবে অভিভাবক চাইলে 16 বছর বয়সে মেয়েদের বিয়ে দেয়া যাবে বলে আইনের খসড়া তৈরি করা হয়েছে। বিয়ের 2 রকম বয়স রাখার বিষয়টি কতটুকু যুক্তিসঙ্গত হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আলোচনা হচ্ছিল রাজনীতি নিয়ে, কিন্তু সেখানে এখন আবার বিয়ে প্রসঙ্গ, যদিও এটা বাংলাদেশের সামাজিক বাস্তবতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন। সুরঞ্জিত সেনগুপ্ত, আপনাকেই বলি, আপনার কাছে আসি। 2 রকম বয়স, এটা কতটা যুক্তিসঙ্গত? না, আমি কিন্তু ওর সঙ্গে একমত যে 18 বছর ছিল এটাই বরং ভালো ছিল। তারও একটা অপশন রাখা হয়েছে যে আমাদের একটা প্রেশার আছে আবার অভিভাবকদের থেকে, ধরেন নিজস্ব একটা কালচার আছে। তো আমরা আগে 12 বছরে 6 বছরে বিয়ে দিতাম, 6 বছরে ছিল আগে তো একেবারেই জানেন তো বালিকা বিয়ে হতো। এখন 18 করা হয়েছে, আর 16টা রাখা হয়েছে যে পরিবারের জন্য আর কি। এটা প্রেশার আছে, আর কিছু না। তবে এটা তো অপশনাল। এটা কি বাস্তবসম্মত? ধরুন যে 16 বছরেরটা নিয়ে আসা, যদি পিতামাতা চাইলেও এটা কি বাস্তবসম্মত বাংলাদেশের এখনকার সামাজিক বাস্তবতায়? মেয়ে যদি বলে 16 বছরে আমি বিয়ে করব না, তাহলে বাবা মাকে দিতে পারবে না, সেই অপশনটা তোমার পক্ষে যাচ্ছে 18। তো তবে 18 বছরটাই আমার কাছে মনে হয় যুক্তিসঙ্গত। ধন্যবাদ আপনাকে। নাসিম আক্তার হোসেন। না, আমি মনে করি যে এরকম কন্ট্রাডিকশন রাখার কোনো কারণ নেই। আইন যে কোনো একটা জায়গায় স্ট্যান্ড পয়েন্টটা এক জায়গায় হতে হবে, 1। 2 হচ্ছে ভোটের বয়স কত।
18, তার মানে 18তেই ম্যাচুরিটিটাকে কাউন্ট করা হচ্ছে। তাহলে আর যে অর্থে আমরা 6 বছরে দিয়েছি তখন এত জ্ঞান ছিল না পর্যাপ্ত, যে 18 বছর কি কারণে করা হয়েছিল, যে একটি মেয়ের বডির পূর্ণ ডেভেলপমেন্ট হয় না, বিয়ের পর যে সম্পর্ক স্থাপিত হয় তার জন্য তার শরীরটাই তৈরি হয় না। তাহলে কিভাবে তাকে 18 বছরের কমে বিয়ে দেওয়া সম্ভব? যদি করা হয় তাহলে তো অন্যায় করা হচ্ছে। রাষ্ট্র তো সে অন্যায় করতে পারে না, সে যে কেউ বলুক না কেন, রাষ্ট্র সে অন্যায়টি করতে পারে না। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকদের কাছে চাই, বাঁ দিকে একজন, বাঁ পাশে। আইন একটাই হওয়া উচিত, 18 বছর, ওইটাই আমার মনে হয় বেটার সবচেয়ে। 18 বছরই ভালো আপনার দৃষ্টিতে। ধন্যবাদ আপনাকে। সামনের সারিতে একজন নারী হাত তুলেছেন। অবশ্যই মেয়েদেরও যেহেতু অধিকার আছে পড়ালেখা করার, তো অভিভাবকদের সেই অধিকারটা নাই, তাদের মানে পড়ালেখাতে বন্ধ করে হস্তক্ষেপ করার, যে তারা পড়ালেখা বন্ধ করে তাদের বিয়ে দিবে। সেহেতু সেদিকে অভিভাবকের সাথে সাথে তাদের ছেলে মানে মেয়েদেরও সচেতন করতে হবে, যাতে মেয়েরা পড়ালেখার দিকে অগ্রসর হয় এবং তারা সঠিক সময়ে যাতে বিয়ে করতে পারে। ধন্যবাদ আপনাকে। দেখি মাঝখানে আরেকজন ডান দিকে হাত তুলেছেন। সবাই 18 বছরে বিয়ের জন্য যেটা বলতেছে, তো 18 বছর অপেক্ষা করতে করতে অনেক সময় আমরা দেখি সমাজে যে 18 বছরের আগেই অনেকে আবেগী সম্পর্কে জড়িয়ে যায়। তো এর জন্য আর কি, যে এটার কোনো সমাধান আছে কিনা? আপনি কি মনে করেন যে 16 বছরে বিয়ে হলেই আপনি যে সমস্যাটার কথা বলছেন ওটা নাই হয়ে যাবে? না, 16 বছরে বিয়ে হলে যে সমাধান হয়ে যাবে আমি সেটা বলছি না, কিন্তু এটার জন্য একটা সমাধান দরকার। সরকারের এই জন্য এটা পদক্ষেপ নেওয়া দরকার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি, ডক্টর আহসান মনসুর। আমি নিজে একটা স্কুল চালাই, গার্লস হাই স্কুল। আমি নিজেই দেখি এই সমস্যাটা কিন্তু প্রকট। আমাদের স্কুলে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, ক্লাস 6-এ যদি 100 জন মেয়ে ভর্তি হয়, ক্লাস 10-এ যেয়ে তারা 30-এ যেয়ে দাঁড়ায়। প্রধান কারণ, ঝরে পড়ার প্রধান কারণ হচ্ছে বাল্যবিবাহ আমি বলবো। এবং গার্জিয়ানদের সাথে আমরা আলাপ করে দেখেছি কিভাবে ঠেকানো যায়। তারা বলে যে এই দুর্বৃত্তায়নের যে উৎপাত, তাদের থেকে আমাদের মেয়েকে রক্ষা করতে আমাদেরকে বিয়ে দিয়ে দিতে হয়। এখানে আমি বলবো সরকারের একটা বড় দায়িত্ব আছে, সেটা বয়স কমিয়ে নয়, সেটা তাদেরকে সোশ্যাল প্রোটেকশন দিয়ে, তাদের নিরাপত্তা বিধান করে সরকারকে এটা দিতে হবে। ধন্যবাদ আপনাকে। রুহুল আলম চৌধুরী। আমি ডক্টর মনসুরের সাথে সম্পূর্ণ একমত। 18 বছরের যে সরকার করেছে, আই থিঙ্ক এটা মোটামুটি আমাদের সোশ্যাল লেভেলে যেটা আছে এটার জন্য বলতে এটা ঠিক বয়সী 18 বছর। এটা অপশন রাখাটা বোধহয় ঠিক হয় না। কারণ আর দ্বিতীয় এই যে আমাদের ছোট বোন যে কথাটা বললো যে শিক্ষা, মেয়েদের শিক্ষাটা কমপ্লিট না হওয়ার আগে কিন্তু তাদের বিয়ে দেওয়া ঠিক না। তাদেরকে যতক্ষণ পর্যন্ত স্বাবলম্বী তারা হচ্ছে না, যারা পড়তে চায় তাদেরকে স্বাবলম্বী তারা না হওয়া পর্যন্ত তাদের বিয়ে না দেওয়া বা তারা বিয়ে না করার পক্ষে কিন্তু তাদের পক্ষে আমি আছি। আমি কিন্তু বাল্যবিবাহ বা ইভেন 16 বছরও যদি 18 বছরও যারা স্বাবলম্বী হতে পারবে না তাদেরকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আই এম এগেইনস্ট ইট। ধন্যবাদ আপনাকে। পরের প্রশ্নে যাচ্ছি। খুব সংক্ষেপে 18 আর 16 যে প্রশ্নটা আসছে এখানে, যে দুইটা অপশন কেন রাখা হলো? 18 বছরে আমরা সবাই একমত। 16-র ব্যাপারটাতে রাখা হয়েছে যে কথাটা উনি বলতেছিলেন, যে ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, যে ছেলে মেয়েরা ভর্তি হয় তাদের গিয়ে বেশিরভাগই ঝরে পড়ে, মানে বিয়ে হয়ে যায় ওই বাল্যবিবাহিত 16তেই। তো সেই জায়গায় সমাজের উপর সরকার চাপাই দিলে হবে না, সমাজকে নিয়েই সমাধানটি করতে হবে। সেই কারণেই ওই যে 16-র অপশনটা রাখা হয়েছে, আর কিছু না, সমাজকে ওটা সুযোগ দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে। সমাজও ব্যক্তিও। ধন্যবাদ আপনাকে। যদি সরকার দিতে পারে তাহলে তো আর সমস্যা নিরাপত্তা কি করে, আপনি আইন করে কিছু করা যাবে। ধন্যবাদ আপনাদেরকে। আমি পরের প্রশ্নে যাচ্ছি। দেখি, ধন্যবাদ। পরের প্রশ্ন করবেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমার প্রশ্ন হলো যে আপনারা কি আমার সাথে একমত হবেন যে মাননীয় রাষ্ট্রপতির অধীনে মধ্যবর্তী নির্বাচনই বর্তমান গভীর রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান? ধন্যবাদ আপনাকে। বিয়ের বয়স থেকে আবার রাজনীতিতে, অর্থাৎ রাষ্ট্রপতির অধীনে মধ্যবর্তী নির্বাচনই কি বর্তমান যে রাজনৈতিক সংকট এটার একমাত্র সমাধান?
খুব সংক্ষেপে যদি বলেন নাসিম আক্তার হোসেন, আপনি কি এটার সঙ্গে একমত? আচ্ছা, আমি মনে করি যে এই সংকটের শর্টকাট সমাধান খুঁজতে গেলে আমরা ভুল করব। কারণটা হচ্ছে যে আসলে নির্বাচনী ব্যবস্থাটারই সংস্কার করা প্রয়োজন, একটা গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা এগ্রিড একদম সকল পক্ষের হতে হবে। তা নাহলে বারবার বারবার আমরা একই রকমের সংকটের মধ্যে এবং সহিংসতার মধ্যে, যুদ্ধের অবস্থার মধ্যে পড়ে যাব। কাজে আপাতত সমাধানের কথা না ভেবে আমরা যদি সকল পক্ষ বসে ঠিক করতে পারি যে নির্বাচনের জন্য ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনাটা কি হবে, কি হলে এটা নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য স্বাধীন একটি নির্বাচন হতে পারে, এটা না করে যে কোনো ব্যবস্থায় ঢুকলে সমস্যাটি জিয়ে থাকবে, সমস্যাটি চলে যাবে না। আহসান মনসুর, খুব সংক্ষেপে যদি। আমি একমত এই বিষয়ে যে যতদিন পর্যন্ত উইনার টেকস অল এই প্রিন্সিপালটা বজায় থাকবে ততদিন পর্যন্ত ক্ষমতা আঁকড়ে থাকার প্রবণতা সব রাজনৈতিক দলেরই থাকবে, এবং যতদিন পর্যন্ত পার্টির ভিতরে গণতন্ত্র না থাকবে, রাষ্ট্রপতির অধীনে একটা মধ্যবর্তী নির্বাচন দিলে এখনকার সংকটকে শুধুমাত্র একটা ক্ষণস্থায়ী ব্যবস্থা। আমরা চাই একটা টেকসই ব্যবস্থা হোক, যেটার মাধ্যমে 5 বছর পর পর যেন আমাদের জাতিকে এইভাবে একটা ক্রাইসিসে না পড়তে হয়। সেটা করতে গেলে পরে আমাদের ইনসেন্টিভ স্ট্রাকচারকে চেঞ্জ করতে হবে। উইনার টেকস অল ইজ নট দ্য সলিউশন। এখনকার অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য এটা কি কোনো আমাদেরকে এখনকার মতো হয়তো একটু বের করে নিতে আসবে, কিন্তু আবার 4-5 বছর পরে আমরা আবার একই আবর্তে পড়ে যাব, যেটা আবার খারাপ লক্ষণ হয়ে যাবে। সেটা আমরা চাই না। আমরা চাই একটা দীর্ঘমেয়াদী সলিউশন যেন এই সংকট থেকে বের হয়ে আসে। বারে বারে কেন একটা সংকটে পড়ব? ধন্যবাদ আপনাকে। রুহুল আলম চৌধুরী, রাষ্ট্রপতির অধীনে মধ্যবর্তী নির্বাচন সমাধান দেবে এই মুহূর্তে? আমি আমাদের চেয়ারপারসন কিন্তু জানুয়ারির 31 তারিখে একটা 7 দফা একটা দাবি উনি দিয়েছেন। তার মধ্যে কি ওখানে বলা হয়েছে যে যে নির্বাচনটা সামনে আমরা যাচ্ছি সেই নির্বাচনটা একটা নিরপেক্ষ নির্দলীয় দেশ সরকারের অধীনে যেন এটা হয়। তা এইটার জন্য এটা তো এমন একটা ব্যবস্থা, এখন যে অবস্থায় আমরা আছি আমাদের তো মনে হয় যে যতক্ষণ পর্যন্ত সংলাপ হবে না দুপক্ষের ততক্ষণ পর্যন্ত এইটার থেকে নড়চড় হবে সেটা আমি মনে করি না। তো যদি সমঝোতা হয়, সমঝোতাতে মেনি থিংস ক্যান চেঞ্জ, মেনি থিংস মে টেক প্লেস। এই যে আপনারা যে দুজনে কথা বললেন তার মধ্যে যে এটা টেম্পোরারি সলিউশন করার কোনো প্রয়োজন তো নাই। এটা কিন্তু আমাদের লং টার্ম একটা প্ল্যান যদি না করি, বারে 5 বছর পরে পরে আমরা এই জিনিসটা করি, এটা থেকে আমিও কিন্তু ব্যক্তিগতভাবে আই এম এগেইনস্ট ইট। কিন্তু একটা প্রপোজাল দেওয়া আছে, এখন সরকারকে ওই প্রপোজাল না মানতে পারে, কিন্তু সংলাপে বসে তাদেরকে এই যে ডিসকাস করতে হবে, ডিসকাস করে একটা সলিউশন বের করে আনতে হবে, লং টার্ম সলিউশন। ধন্যবাদ আপনাকে। সুরঞ্জিত সেনগুপ্ত, প্রথম কথা হচ্ছে যে প্রস্তাবটা হচ্ছে যে রাষ্ট্রপতির অধীনে মধ্যবর্তী নির্বাচন, এরকম কোনো সুযোগ বর্তমান সংবিধানে নেই, কোনো সংবিধানেই নেই। নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে, এবং আমার বন্ধু জেনারেল সাহেবও বলেছেন যে তারাও যে 7 দফা দিয়েছেন তারাও 7 দফা নির্বাচন কমিশনের অধীনেই চেয়েছেন, কিছু সংস্কার চেয়েছেন আইনের বা ইত্যাদির। আর মধ্যবর্তী নির্বাচনটি স্থির করে যে সরকার ক্ষমতায় থাকে তার প্রধানমন্ত্রী। তিনি যদি মনে করেন বা ওই সরকার যদি মনে করে যে আমার এটি মধ্যবর্তী নির্বাচন দেওয়া প্রয়োজন, তাহলে তাকেই দিতে হয়, রাষ্ট্রপতি বা অন্য কাউকে নয়। প্রশ্ন তাহলে মধ্যবর্তী এই রাষ্ট্রপতির মধ্যে এই অধীনে মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের কাছে আবারও যাব, কোনো ব্যক্তিগত মতামত নিচ্ছি না। মোহাম্মদ দেলোয়ার হোসেন যিনি এই প্রশ্নটি তুলেছেন, উনি বলছেন যে রাষ্ট্রপতির অধীনে নির্বাচন বর্তমান রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান কিনা, এটা ওনার প্রশ্ন। ওনার এই প্রশ্নের সাথে আপনারা একমত কতজন? হাত তুলবেন যে রাষ্ট্রপতির অধীনে একটা মধ্যবর্তী নির্বাচন হলে এখনকার সংকটের সমাধান হবে, এটা আপনারা কতজন মনে করেন? হাত তুলবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যা আছে, আমার মনে হচ্ছে, দেখি আপনার হাত তো তুলে রাখবেন। 15%, অর্থাৎ 15% মনে করছেন যে রাষ্ট্রপতির অধীনে নির্বাচন হলে সংকটের সমাধান হবে। আর কতজন মনে করছেন যে এটা হলে সমাধান হবে না? কতজন মনে করছেন? হাতটা একটু তুললে আমি বুঝতে পারবো। বুঝতে পারছেন যে 80%-এরও বেশি। আচ্ছা, একদম পেছনের সারিতে একজন, আপনি একটু বলবেন যে কেন আপনি মনে করছেন যে রাষ্ট্রপতির অধীনে নির্বাচন হলেই এই সংকটের সমাধান হবে না, কেন? আমার মনে হয় আপার কথা মনসুর সাহেবের কথা ঠিক, যে আমাদের প্রেসিডেন্ট
কাছে দিলেই যে সুষ্ঠু হবে তা না, দীর্ঘমেয়াদী আমাদের পরিকল্পনা নিতে হবে যে 4 বছর পর পর জানি এই গ্যাঞ্জাম না হয়। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি প্যানেলে যারা আছেন আপনাদেরকেও ধন্যবাদ রইল, আপনারা যারা প্রশ্ন করেছেন মতামত দিয়েছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করার জন্য বিয়াম ফাউন্ডেশন এবং চ্যানেল আইকে। বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি।